কালো গাঢ় অন্ধকার ঘরটার ভেতরে একটা ভয়ের আবেশ। সে ভয়ের কোনো আকৃতি নেই, রূপ নেই, চোখে দেখা না গেলেও অনুভব করা যায়। ওরা অন্ধকারে হাত ধরাধরি করে যেন দাঁড়িয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। হৃদস্পন্দন বাড়িয়ে সারা শরীর জুড়ে শীতল শিহরণ বুঝিয়ে দেয় তাদের অস্তিত্ব। জ্ঞান ও প্রযুক্তির ফাঁক গলে বেরিয়ে আসে ওরা। দৃঢ় মননে বারবার উঁকি দেয় তারা, আমাদের বিশ্বাসকে করে দেয় অন্ধ। আমাদের এবারের নিবেদন রাজদীপ বসুর কলমে কামো। লেখক বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে এন্ডোক্রিনোলজি বিভাগে কর্মরত। কর্মব্যস্ততার ফাঁকে লেখালেখিও তার শখ। এর আগে তার লেখা কয়েকটি পত্রিকায় সংকলনে ও অডিও চ্যানেলে প্রকাশিত হয়েছে। কয়েক টুকরো জীবন নামক একটি একাঙ্ক বইও প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে অভিশপ্ত অশ্বমেধের এবারের নিবেদন রাজদীপ বসুর কলমে কামড়। ডাক্তারি পাশ করে কার্সিয়াংয়ে পোস্টেড আছি প্রায় 6 মাস হলো। হাসপাতালের কাজের পাশাপাশি ছোট একটা চেম্বারও চালাই। সরকারি কোয়ার্টার এখনো পাইনি। একটা ঘর ভাড়া নিয়েই একাই থাকি এখানে। আমার মিসেস কর্মসূত্রে কলকাতায় থাকেন। পাহাড়ি অঞ্চল বলে থাকা খাওয়ার খরচ অনেকটাই বেশি। বাড়ি যাতায়াতের খরচ তো আলাদা আছেই। মাসের শেষে খুব সামান্যই সঞ্চয়। একদিন বিমলকে জিজ্ঞাসা করলাম যে কম দামে কোনো ঘর পাওয়া যাবে কিনা। বিমল ওরাও এই হাসপাতালেরই স্টাফ। ওর বাড়ি এখানেই। বলেছিল, ও জঙ্গল का अंदर है साहब, वहां मत रहिए। क्यों? কি আছে ওখানে? वहां डर है साहब। কিসের ডর? मुझे ठीक से मालूम नहीं साहब, लेकिन दादाजी बोलते थे कि उधर कोई भयानक आत्मा है, किसी को भी नहीं छोड़ती वो। ধুস, সব বাজে কথা। বিমলের কথা হেসে উড়িয়ে দিলেও সস্তার লোভে পড়তে রাজি ছিলাম না। কলেজ জীবন থাকলে আজ হয়তো বিমলের ডরকে নট কেয়ার করে চলেই যেতাম জঙ্গল কা আন্দার। কিন্তু বৈবাহিক জীবনের বন্ধনে জীবনের মূল্য না বাড়লেও দায়িত্ববোধ অনেকটাই বেড়ে যায়। তাই এই শহরেই আয় ও ব্যয়ের মাঝামাঝি জায়গায় মোটামুটি একটা থাকার ব্যবস্থা করে নিয়েছি। সপ্তাহের 5 দিনই হাসপাতালের ডিউটি থাকে। বিকেলের দিকে ফাঁকা পেলে একটু চেম্বারে বসি। বাইরে কাজ শেষ হলেও ঘরের অনেক কাজ থাকে, তো একা থাকি বলে সব আমাকেই সামলাতে হয়। অপরিচিত জায়গায় পরিচিত মানুষদের জন্য দূর থেকে মন খারাপ হয় ঠিকই, কিন্তু সেগুলো সাময়িক। কাজের চাপে দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, তা কিছু লোকের সাথে ভাব হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো শুধুই পেশাগত বা কর্মসূত্রে বলতে পারেন। একদিন ডিউটির মাঝে আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। ধরলাম। হ্যালো। কিরে, চিনতে পারলি? একটা খুব অদ্ভুত দাবি। নাম নেই, ফটো নেই, কিভাবে বুঝতে পারি আপনি কে?
তবে তুই যখন বলতে তখন বন্ধুস্থানীয় বা গুরুজন কেউ তো হবেই। না মানে একটু আমতা আমতা করছিলাম। আরে ধুর, আমি সুজন। চিনতে পারলি এবার? কি ভুলে গেছিস? আরে ও, হ্যাঁ হ্যাঁ বল, কি খবর, কেমন আছিস এতদিন পর? সব কথা ফোনেই শুনবি নাকি? দাঁড়া, আসছি সামনের সপ্তাহে তোর কাছে। আরে এ তো দারুণ খবর, আয় আয়, এসে আমায় ফোন করিস। সুজন আমার স্কুলের বন্ধু। সুজনের বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ও মানুষ হয়েছিল পিসির কাছে। স্কুল পাশ করার পর জীবন দৌড়ে আমাদের দূরত্ব অনেকটাই বেড়ে গেছিল। সুজন বিকম নিয়ে পড়েছে আর আমি এই লাইনে চলে আসি। ওকে শেষ দেখেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে। তারপর এই আজ কথা হলো। মনটা বেশ খুশি খুশি। যাক, পুরনো একটা বন্ধুর দেখা তো পাওয়া যাবে, সুজনের সাথে বেশ কিছু সময় তো কাটানো যাবে। রবিবার সকাল 8টায় ভাড়া গাড়ি নিয়ে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। সুজন আগে থেকেই ট্রেনের সময় আমাকে জানিয়ে রেখেছিল। বহুদিন পর দেখা, আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। 2 বছর আগে যা দেখেছিলাম, সুজন আগের থেকে বেশ খানিকটা মোটা হয়েছে। প্রথমে দেখে তো চিনতেই পারিনি ওকে। আমি শুরু করলাম। তারপর এখানে কি ব্যাপার? ব্যবসা সূত্রে কলকাতায় থাকি। এখানে একটু কাজের জন্য এসেছি, কয়েক মাস থাকবো। চা খাবি নাকি? হ্যাঁ, ওই মাকাই বাড়িতে একটু কাজ আছে আর কি। তা বেশ তো, কয়েক মাস যখন থাকবি ঘুরে নিস আশেপাশে, অনেক দেখার জায়গা আছে রে এখানে। হ্যাঁ, সেই জন্যই তো অমিতের থেকে তোর ফোন নাম্বারটা জোগাড় করলাম। ভাবলাম যাচ্ছি যখন, তখন তোর সাথে দেখাও হয়ে যাবে। আমার ঘরেই থেকে যাস, এখানে থাকার অনেক খরচা। না না, সে আমি ব্যবস্থা করে নেব। তোর ব্যস্ততার মধ্যে ঘাড়ে চেপে থাকতে চাই না। ঘাড়ে চাপার কি আছে, আমি তো একাই থাকি, ঘরে অনেক জায়গা। ঠিক আছে ঠিক আছে, তোর ঘরে কদিন থাকি, তারপরে একটা ব্যবস্থা করে নেব। ফেলে আসা জীবনের আলোচনা পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে উঠতে আমার ঘরের সামনে এসে যখন থামল, তখন দুপুর 12টা বাজে। আমার ছুটি থাকলেও সারা রাত ট্রেন জার্নি করে সুজনের আর ঘোরার শক্তি ছিল না। তাই দুপুরে খাওয়ার পর দুজনেই গাটা একটু বিছানায় এলিয়ে দিলাম। বিকেলে চায়ের কাপে চুমুক আর রাত্রে রুটি মাংসের ঝোলে বাকি দিনটা অলস ভাবেই কাটালাম। পরদিন আমার ডিউটি। সুজন বলল, তুই যা, আমি একাই আশেপাশে একটু ঘুরে আসি। বেশ, তাই হোক। সেদিন বিকেলে ফিরে দেখলাম সুজন তখনও আসেনি। ফোনটাও লাগছে না। পাহাড়ের এই এক সমস্যা নেটওয়ার্কের। অপেক্ষা করলাম 1 ঘন্টা 2 ঘন্টা, না, সুজন এখনো ফিরছে না। এবার আমার চিন্তাটা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হচ্ছিল। অন্ধকার নেমেছে চারিদিকে, নতুন অজানা জায়গা। কোথায় গেল ছেলেটা? কপালে আমার বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেগুলো গাল ও গলা বেয়ে শীত বস্ত্রের ভেতরে দিয়ে নিচে নামছে। ভাবলাম একবার পুলিশে খবর দেব। থানার উদ্দেশ্যে বেরোতে যাব, এমন সময় সুজন এসে হাজির। উফ, কি জায়গা রে মারি, মনটা জুড়িয়ে গেল। কোথায় গেছিলি এত দেরি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, থানায় যাচ্ছিলাম। আরে না না, ভয়ের কি আছে, অনেকদিন পর পাহাড়ে উঠেছি, ফিরতে মন চাইছিল না, ঘুরেও নিলাম আর থাকার জায়গাটাও দেখে নিলাম। কোথায়? সুজন বাইরের জামা ছেড়ে নিজের ব্যাগ ঘেঁটে ঘরে পরার জামা খুঁজছিল।
হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলের দিকে। হেব্বি কম দাম আর বেশ শান্ত নিরিবিলি জায়গা। তুইও তো দেখতে পারিস। এত টাকা এই ঘরটার পেছনে খরচা করছিস। ওখানে মানে প্রথমে ভাবলাম বিমলের সতর্কতা বাণী ওকে শোনায়, কিন্তু এক বিজ্ঞানের ছাত্র এই সব বিশ্বাস করে শুনলে উপহাসের শিকার হতে হবে ভেবে পিছিয়ে এলাম। একটু ঘুরিয়ে বললাম, জঙ্গলে সাপ টাপের ভয় থাকতে পারে, ওখানে থাকার কি দরকার? আমার কথায় সুজন সেরকম আমল দিল না। বলল, আরে ভাই, ঠান্ডা জায়গায় সাপ খোপ সেরকম বেরোয় না। 2-3 দিনের মধ্যেই ঘরটা নিয়ে নেব। আমি আর বেশি আপত্তি করার সুযোগ পাইনি। অনিচ্ছা সত্ত্বেও বললাম, বেশ, তুই যা ভালো বুঝিস। পরের দিনই সুজন তার জিনিসপত্র নিয়ে চলে গেল ওই জঙ্গলের ঘরে। কর্মব্যস্ততার মধ্যে সুজনের সাথে আর সেরমভাবে দেখা করে তারপর উঠতে পারিনি। সুজন নিজেও কাজে ব্যস্ত। যেটুকুনি কথা সেটা ফোনেই হতো, তাও সেটা 2-3 মিনিটের বেশি না। সপ্তাহ 2 পর একদিন বিকেলে আমার চেম্বারে সুজন এসে হাজির। বললাম, কিরে, কেমন আছিস? প্রশ্নের উত্তর না দিয়েই জামার হাতাগুলো তুলে বলল, এই এগুলো কি দেখতো? দেখলাম হাতের চামড়ার উপরে 6-7টা লাল ফুটো ফুটো দাগ। দাগগুলো অনেকটা প্যারাবোলিক কার্ভের মতো সাজানো। দাগগুলোর পাশে খানিকটা করে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। একটা নয়, 2টো হাতেই আছে বেশ কিছু জায়গায়। বললাম, কবে থেকে দেখছিস? আগে ছিল এরকম? এই 6-7 দিন হবে। আগে তো কখনো দেখিনি। সুজনের বাম হাতের একটা দাগের ওপর আমি বুড়ো আঙুল দিয়ে চেপে জিজ্ঞাসা করলাম, ব্যথা আছে? প্রথম দিকে হালকা ছিল, এখন নেই। জ্বর আছে? না। চুল করছে? হ্যাঁ। কিছু কামড়েছে? না তো, সেরম কিছু খেয়াল করিনি। সুজনকে একটা অ্যান্টিসেপটিক মলম দিনে 3 বার করে লাগাতে দিলাম। বললাম, চিন্তার সেরকম কিছু নেই, পোকামাকড় হতে পারে, মশারি টাঙিয়ে শুবি। আচ্ছা, ঠিক আছে। ঘাড় নেড়ে সুজন চলে গেল। আমি আবার কাজে মন দিলাম। 2 দিন যেতে না যেতেই আবার ফিরে এলো সুজন। এবার জামাটা খুলে বলল, দাগগুলো আরো বেড়ে গেছে রে, আর শরীরটাও বেশ দুর্বল। কাজে মন দিতে পারছি না। দেখলাম বুকে, পেটে, কাঁধে, পিঠে ওরকম একই দাগে ভর্তি। মেনে নিতে হলো যে আমি এরকম দাগ এর আগে কখনো দেখিনি। সাপের কামড় হতে পারে, তবে বিষধর নয়। আর সাপ শরীরের এত জায়গায় কামড়ে চলে গেল, অথচ সেটা সুজন টের পেল না। যাই হোক, কিছু পরীক্ষার জন্য রক্ত নিলাম ওর শরীর থেকে। বললাম, তুই কাল একবার আয়, রিপোর্টগুলো দেখে নি। ওকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। পরদিন চেম্বারে এসে সুজন ধপ করে মেঝেতে বসে পড়ল। শরীরটা একদম চলছে না রে, খুব দুর্বল হয়ে যাচ্ছে। 4-5 দিন তো ঠিকঠাক খেতেই পারিনি, আর 2 দিন কিছুই খাইনি। খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। ভাত রুটি দেখলে কেমন একটা লাগে। সুজনকে একদম ফ্যাকাশে দেখাচ্ছে। টেনে নিয়ে ওকে বিছানায় শোয়ালাম। শরীরে রক্ত কম, হিমোগ্লোবিনের রিপোর্ট এসেছে 4 থেকে খানিক বেশি। একটু রাগী হলো, বলেই ফেললাম, তোকে এতবার বারণ করলাম ওখানে থাকিস না, কি রোগটাই যে বাঁধালি কে জানে। হাসপাতালে ভর্তি করতে হবে, রক্ত দিতে হবে, চলো। সুজন
আস্তে আস্তে কেমন ঝিমিয়ে পড়ছে। ওর খাওয়া দাওয়া প্রায় বন্ধের দিকে। কিছুই নাকি ওর মুখে ভালো লাগছে না। এই কদিন আগেও যে ওকে মোটা দেখেছিলাম, কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। ওর চেহারার পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো। হাসপাতালে নিজের আন্ডারেই ভর্তি করে 2 বোতল রক্ত চালালাম। রক্ত চালানোর সময় রক্তের ঝোলানো ব্যাগগুলো দেখে সুজন কেমন যেন ছটফট করে উঠছিল, আর একটা ঘোরের মধ্যে কেমন যেন অদ্ভুতভাবে বিড়বিড় করে বলছিল, আমাকে দে, আমাকে দে। উফ, গলাটা শুকিয়ে যাচ্ছে। ওর গলাটা অদ্ভুত ফ্যাস ফ্যাসে। রক্ত চালানোর সময় অনেকেই এরকম ভুলভাল সাধারণত বকে থাকে। নাক দিয়ে নল ঢুকিয়ে খাবার খাওয়ানোর সাময়িক ব্যবস্থাও করলাম। হিমোগ্লোবিনের মাত্রা বাড়লেও শারীরিক অবস্থার সেরকম উন্নতি কিছু চোখে পড়ল না। সুজন প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছে। সিলিংয়ের দিকে কেমন একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু একটা বলে, কিন্তু সেটা কোনো সাধারণ মানুষের বোঝার সাধ্য নয়। মুখে খাবার তুলে দিলে থু থু করে ফেলে দেয়। নাকে নল দিয়ে যেটুকুনি খাওয়ানো যায় ওইটুকুই। প্রয়োজনীয় সব পরীক্ষাই করলাম, কিন্তু কারণ কিছু পাওয়া গেল না। এদিকে শরীরের ওজন খুব দ্রুত হারে কমছে। একটা কঙ্কাল আর সুজনের মধ্যে পার্থক্য শুধু একটা চামড়ার মোড়কের। বিমল এসে মাঝে বলেছিল, बोला था बाबू नहीं जाने का डर है उधार। চুপ! এক ধমক দিয়ে থামালাম। সারা দিন যদি মানুষ ডরেই থাকে, তাহলে চিকিৎসা শাস্ত্র আর বিজ্ঞান বলে কিছুই থাকতো না। যদিও চিকিৎসা শাস্ত্র আর বিজ্ঞান দিয়ে আমিও খুব একটা জুত করে উঠতে পারিনি এই ব্যাপারটা। আমার সিনিয়রদেরও পরামর্শ নিলাম, তারাও খুব একটা পথ দেখাতে পারলেন না। তাদের কাছেও ব্যাপারটা নতুন ও আশ্চর্যের। বরঞ্চ তারা পরামর্শ দিলেন যে এই অবস্থায় হাসপাতালে ফেলে রাখলে ইনফেকশনের ভয় অনেক বেড়ে যাবে। শুধু খাওয়ানোটাই তো সমস্যা, আর যখন তেমন কোনো কারণও পাওয়া যাচ্ছে না, তখন বাড়িতে রেখেই এর পরিচর্যা করা ভালো। সুজনের নিজের বলতে কেউ নেই, বিয়ে থাও করেনি, তাই আমাকেই তার দায়িত্ব নিতে হবে। পুরনো বন্ধুকে তো আর বিপদের মুখে ফেলে দেওয়া যায় না। না, সুইটি গুরুং নামে এক মধ্যবয়সী পরিচারিকাকে সুজনের জন্য ঠিক করলাম। সারা দিনের পরিচর্যার জন্য দিনে 500 করে টাকা নেবে। আচ্ছা বেশ, তাই সই, তবু বন্ধু যেন ঠিক হয়। টানা 22 দিন হাসপাতালে ভর্তি রাখার পর ছুটি করে সুজনকে এবার নিজের ঘরেই নিয়ে এলাম। সেদিন ডিউটি থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। রাতে খাওয়া তখনও হয়নি। সুজন আমার জন্য অপেক্ষা করছিল। ঘরে ঢুকতেই বলল, খোল খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। ওফ, পেটে ঝুলে যাচ্ছে। প্যাকেট খুলেই সুজন একটা মাংসের হাড় নিয়ে বসলো। নিমেষেই মাংসের টুকরোটা শেষ করে কটাস করে হাড়ে একটা কামড় বসালো। উফ, হেভি বানিয়েছে কিন্তু। আরো একটা মাংসের টুকরো নিয়ে কটাস কটাস করে হাড়গুলো চিবিয়ে খেতে লাগলো। আমি বললাম, ওরে আস্তে খা, গলায় লেগে যাবে তো। সুজনের কোনো ভূক্ষেপ নেই, এক মনে হাড়গুলো চিবিয়ে যাচ্ছে। আওয়াজ হচ্ছে কটাস কটাস।
এবার সুজন আমার দিকে একটা হাড় এগিয়ে দিয়ে বলল, হা করে বসে আছিস কেন? নে নে, খা খা খা। হঠাৎ ধরফর করে বিছানায় উঠে বসলাম। উফ, স্বপ্ন দেখছিলাম। সারা দিন কাজের যা ক্লান্তি আর বন্ধুর জন্য চিন্তায় ডিউটি থেকে ফিরে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। আর আজ সুজনের ঘরে যাওয়াও হয়নি। ঘুমাচ্ছে ভেবে সুইটিকেও আর ডাকিনি। বিছানার পাশে রাখা বোতলটা ধরে বুঝলাম তাতে জলও নেই। ঢুলু ঢুলু চোখে বোতলটা নিয়ে উঠলাম জল আনতে। আলো জ্বালাতে গিয়ে দেখি কারেন্টও নেই। এখানে হামেশাই লোডশেডিং হয়। রান্নাঘর থেকে ফিরে আসার সময় আবার একটা কটাস করে আওয়াজ হলো। হ্যালুসিনেশন হচ্ছে নাকি? অন্ধকারে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। না, আর কোনো আওয়াজ নেই। না, মনের ভুল ছিল হয়তো। বিছানায় শুতে যাব, আবার আওয়াজটা কানে এলো। এবার বেশ পরিষ্কার। শব্দটা এলো সুজনের ঘরের দিক থেকে। কি ব্যাপার, এত রাতে কিসের আওয়াজ? সারা ঘর জুড়ে ছড়িয়ে থাকা গাঢ় অন্ধকার তখন একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। টর্চটা নিয়ে উঠে গেলাম সুজনের ঘরের দিকে। সুজনের ঘরে ঢোকার মুখেই কিছুতে একটা স্লিপ কেটে ধপাস করে উল্টে পড়লাম মেঝের উপর। হাতের টর্চটা গড়িয়ে গিয়ে টেবিলের পায়ায় ঠেকল। আর সেই আলোতে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। চিৎকার করে উঠলাম। মেঝেতে ভাসছে রক্তের স্রোত, আর আর দরজার সামনে পড়ে আছে সুইটি গুরুঙের মাথা। হাত পা কাঁপছে আমার, গলা শুকিয়ে আসছে। হামাগুড়ি দিয়ে টর্চটা তুললাম। টর্চের আলোটা ঘরে ফেলতেই চমকে উঠলাম। সারা গা কাঁটা দিয়ে উঠল। চোখ দুটো আমার এবার ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। এ কি, ঘরের ভেতরে পড়ে আছে সুইটির ছিন্ন ভিন্ন শরীর। ওই কোণে সুইটির একটা হাত নিয়ে উবু হয়ে বসে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সুজন। সারা মুখে আর হাতে গায়ে রক্তে মাখামাখি ওর। টর্চের আলো ওর উপরে পড়তেই দেখলাম ওর চোখগুলো সাদা, মনি নেই। আমাকে দেখে রক্ত মাখা দাঁতগুলো বের করে কেমন একটা ভয়ঙ্কর গর্জন করে উঠল। আমি তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেরিয়ে এলাম ওই ঘর থেকে। সোজা দৌড়ালাম হাসপাতালের দিকে। হাসপাতালের গেট পর্যন্ত কোনোভাবে পৌঁছে জ্ঞান হারালাম আমি। যখন চোখ মেললাম তখন ওয়ার্ডের সমস্ত সিস্টার আমায় ঘিরে বসে আছে, সাথে বিমলও। পুলিশও এসেছে। সারা শরীরে আমার অসহ্য ব্যথা, অসম্ভব ভারী লাগছে মাথাটা। কেমন একটা যেন ঘোরের মধ্যে আছি। বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে ওই ভয়ঙ্কর দৃশ্য। উফ, চোখ বুঝলেও শান্তি নেই। মনে হচ্ছে বন্ধ চোখের পাতার ফাঁক দিয়ে উকি মারছে ওই মুখটা। বেশ কিছুক্ষণ এইভাবেই কাটল। খানিক সুস্থ হলে পুলিশ বয়ান নিল আমার থেকে। সাব ইন্সপেক্টর বিজয় থাপা আমার দিকে অনেকক্ষণ হাঁ করে বসে রইলেন। তারপর খানিক গলা ঝেড়ে জিজ্ঞাসা করলেন, আপনার বন্ধুই তাহলে এসব করেছে? আপনি এসব বিশ্বাস করেন? আই মিন,
কোনো স্বপ্ন দেখেননি তো? আমি এ ব্যাপারে কিছুই বললাম না। বিমল হাউমাউ করে কাঁদতে শুরু করলো। कोई नहीं बचेगा साहब, कोई नहीं बचेगा। পুলিশ আমার বাড়িতে গিয়ে সইটির ছিন্ন ভিন্ন দেহের অংশগুলো সংগ্রহ করে ময়না তদন্তে পাঠালো। সুজনকে আর পাওয়া যায়নি সেদিন থেকে। আমি প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম। আমি নিজের ঘরে আর ফিরব না। ওই ঘরে ফিরে যাওয়াটা আমার পক্ষে মুশকিলই নয়, বলতে গেলে অসম্ভব। বিমলের একচালা ঘরেই কোনো রকমে মাথা গোজার ঠাঁই হলো। অনেক কষ্টে লোক জোগাড় করে বিমল আমার ঘরের রক্তগুলোকে পরিষ্কার করার দায়িত্বও নিল। সেদিন যে কি দেখলাম এখনো আমি নিজেকে বুঝিয়ে উঠতে পারিনি। থানা থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে থানা, এই করেই বেশ কয়েকটা দিন কাটলো আমার। সুজনের আর কোনো খোঁজ পাওয়া গেল না। একদিন বিজয়বাবু এসে বললেন যে আরো বেশ কিছু বন্য ও গৃহপালিত পশুর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যাচ্ছে। বন দপ্তরের মাথায় হাত পড়েছে, তবে এর সাথে যে আমার বন্ধুর যোগ আছে কি না সেটা এখনো পরিষ্কার নয়। মিস্টার বিজয় থাপা নিজেও পুরোটা বিশ্বাস করেন না। আমায় খুব চিন্তিত দেখে বললেন, ডোন্ট মাইন্ড ডক্টর, খুনের ব্যাপারটা ট্রু, তবে আপনার ফ্রেন্ডের ওরকম লুক সেটা আপনার মনের ভুল হতে পারে। আই মিন, আপনি টায়ার্ড ছিলেন, লোডশেডিংও ছিল, হয়তো ভুল দেখেছেন। আই ডোন্ট বিলিভ ইন প্যারানর্মাল থিংস। একটাই মানুষ খুন হয়েছে, বাকি অল আর অ্যানিম্যালস। তাছাড়া সেক্সুয়াল অ্যাঙ্গেলটাও তো ফেলে দেওয়া যায় না, তাই না? ইয়াং আনম্যারিড ম্যান উইথ এ লেডি। এ কথা উনি আগেও আমাকে বলেছেন। আমি নতুন করে আর কিছুই বললাম না। আমার বয়ান অনুসারে সুইটি গুরুংয়ের হত্যার দায়ে সুজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আর আমাকেও থানায় যেতে হবে যখনই ডাকা হবে। যেহেতু আমারই বন্ধু আর সুজনের নিজের বলে কেউ নেই, যাওয়ার সময় বলে গেলেন যে আমাকে একবার যেতে হবে সুজনের পুরনো ঘরে। বিজয়বাবু কিছু ছানবিন করতে চান। প্রথমে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও শেষ রক্ষা হলো না। 3 দিন পর ফিরে এলেন বিজয়বাবু। তার অনুরোধ মিশ্রিত আদেশে অনিচ্ছা সত্ত্বেও গেলাম সুজনের সেই জঙ্গলের ঘরে। শহর ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি। আমি, বিজয়বাবু আর একজন কনস্টেবল তখন বসে পুলিশের জিপে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। দুপুরবেলাতেও একটা থমথমে আর স্যাঁতস্যাঁতে ভাব। লম্বা গাছের জঙ্গল ভেদ করে সূর্যের আলো অনেক কমই পৌঁছায় এখানে। একদম ঘন জঙ্গলের মধ্যে একটা ঘরের সামনে এসে জিপটা থামল। ঠিকানা ঘরের মালিকই দিয়েছিলেন। তিনি থাকেন দার্জিলিংয়ে। কথা বলে বুঝতে পারলাম ঘরটা কিনে তিনি মস্ত ভুল করেছেন। স্থানীয় লোকজনের কথা শুনে থাকা তো দূর, কোনোদিন আর এই মুখ হননি। আশেপাশে আরো কয়েকটা ঘর আছে, অযত্নে সবকটির প্রায় ভগ্নপ্রায় দশা। এই ঘরটাও বেশ পুরনো। সুজন ছাড়া এখানে অনেককালই যে কেউ থাকেনি সেটা দেখলেই স্পষ্ট বোঝা যায়। আশেপাশে 2-একটা দোকানপাট আছে বইকি, তবে বোধহয় সূর্যাস্তের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যায়। জিপসহ কনস্টেবলকে বাইরে রেখে আমি আর বিজয়বাবু ঘরের ভিতরে ঢুকলাম। ঘরটা আয়তনে একজনের থাকার পক্ষে যথেষ্ট। পাশে রান্নাঘর, পায়খানা, বাথরুমও রয়েছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, আর জংলি গাছের গন্ধে পুরো ঘরটা ভরে আছে। জঙ্গলের দিকে ঘরের একটা খোলা জানালা আছে, সেটা দিয়ে তাকালে গাটা কেমন ছমছম করে ওঠে।
সুজনের জিনিসপত্রগুলো নিজের ঘরে এলোমেলো হয়ে পড়ে, আর রান্নাঘরে কয়েকটা চায়ের পেটি দেখা গেল। বিজয়বাবু সুজনের ব্যাগপত্র ঘেঁটে নিজের কাজ করতে শুরু করলেন। আমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম। খানিক খোঁজাখুঁজির পর সুজনের ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে আমার দিকে এগিয়ে দিয়ে একটু হাসলেন। দেখলাম একটা প্রাপ্তবয়স্ক ম্যাগাজিন, প্রতি পাতায় অশ্লীলতার ছাপ। 3-4টে পাতা উল্টে ম্যাগাজিনটা বিজয়বাবুকে আবার ফেরত দিয়ে বললাম, এর দ্বারা কি প্রুফ করা যাচ্ছে মিস্টার থাপা? মোটিভ ডাক্তার, খুনের মোটিভ। আই এম শিওর সেক্সুয়াল অ্যাসল্ট। আমি সহমত না হলেও তর্কে এগোলাম না। একজন রোগা জীর্ণ চেহারার মানুষ যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, যে পরনির্ভর, সে সম্ভোগে লিপ্ত হবে, এটা মেনে নিতে আমার বিজ্ঞান বাঁধ সাধছিল। আমার মনের কথা হয়তো বিজয়বাবু বুঝতে পেরেছেন। মুচকি হেসে বললেন, ইউ ওয়ার্ক উইথ বডি, উই ওয়ার্ক উইথ মাইন্ড। কার মনে কখন কি চলে কে বলতে পারে? 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর ঘরের ভেতরে আর সেরকম সূত্র কিছু পাওয়া গেল না। বেরিয়ে এলাম ঘরটা ছেড়ে। বিজয়বাবু পরিচয় স্বরূপ সুজনের আধার কার্ডটা নিয়ে নিলেন। আমাকে বিমলের বাসায় নামিয়ে সেদিনের মতো বিজয়বাবুরা ফিরে গেলেন থানার উদ্দেশ্যে। ঠিক পরদিন সকালে ঘুম থেকে সবে উঠে বিছানায় ঝিমোচ্ছিলাম। বিমল দৌড়ে এসে সকালের খবর কাগজটা নিয়ে বলল, साहब साहब ये देखिए साहब। ইংলিশ কাগজ। বিমল অতটা বোঝে না। ওর উত্তেজনার কারণ প্রথম পাতায় একটা রক্তমাখা ছিন্ন ভিন্ন শরীরের ছবি। হেডিংয়ে লেখা, অ্যাটাক অফ ফেরোসাস অ্যানিম্যাল, ডিসফিগার্ড বডি রেস্কিউ ইন জঙ্গল। তাড়াতাড়ি তৈরি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে দেখলাম পুলিশ বডি নিয়ে মর্গে এসেছে। বিজয়বাবুও এসেছেন। ডোম তখনও বিকৃত শরীরের অঙ্গগুলো বুঝে ওঠার চেষ্টা করে যাচ্ছে। পোস্টমর্টম আমাকেই করতে হবে। এই পেশায় পোস্টমর্টম আগেও করেছি, নতুন কিছু নয়। তবু আজ শরীরের টুকরোগুলো দেখে কেমন আমার মাথা ঘুরছিল, সারা গায়ে কাঁপুনি অনুভূত হচ্ছে। মনে পড়ে যাচ্ছে সেই রাতের সেই বীভৎসতার ইতিহাস। অনেক কষ্টে নিজেকে সামলে অফিসিয়াল কাজ শেষ করে বিজয়বাবুর সাথে একবার থানায় গেলাম। মৃতের মেয়ে থানায় বসে হাও মাও করে কাঁদছিল। বিজয়বাবু জিজ্ঞাসা করলেন, কে ভাইও? মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমার 6 মাসের নেপালি ভাষা জ্ঞানের দৌলতে বিজয়বাবু ও মেয়েটির কথোপকথন থেকে যা বুঝলাম তা অনেকটা এরকম যে শহরের প্রান্তে মেয়েটির বাবার একটা ছোট চায়ের দোকান আছে। মেয়েটিও বাবাকে সাহায্য করে ওই দোকানে। কাল বিকেলে দোকান বন্ধ করে দুজনে বাড়ি ফিরছিল। খানিক হাঁটার পর হঠাৎ বাবার খেয়াল হয় টাকার ব্যাগটি দোকানেই ফেলে এসেছেন। মেয়েকে বাড়ির পথে এগোতে বলে বাবা দোকানের দিকে রওনা হয়। দিনের আলো মৃদু হয়ে এলেও তখনও পুরোপুরি অন্ধকার নামেনি। মেয়েটি কয়েক পা এগোতেই পিছন থেকে ভয়ানক এক গর্জন ও বাবার গলার আওয়াজ শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে একটা জন্তু, পুরো মানুষের মতোই দেখতে, তবে লোমহীন আর বেশ রোগা। বাবার টুঁটি কামড়ে ধরে আছে। হাতের বড় বড় নখগুলো দিয়ে বুক আর পেটের চামড়া ছিঁড়ে আলগা করেছে। মেয়েটির বাবা আপ্রাণ চেষ্টা করছেন ছাড়ানো। মেয়েটিকে দেখে জন্তুটা ওর বাবাকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। তারপর আজকের
এই খবর। জন্তুর বর্ণনা দিতে গিয়ে মাঝে মাঝেই মেয়েটি কেঁপে কেঁপে উঠছিল আর কেঁদে ফেলছিল। সে বর্ণনা আমার কাছেও নতুন নয়, বরঞ্চ হুবহু এক। মেয়েটির কথা শেষ হলে আমরা তিনজনেই বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। আমি মুখ খুললাম প্রথম। মিস্টার থাপা, এবারে আপনার সেক্সুয়াল অ্যাঙ্গেলটা খাটলো না। বিজয়বাবু কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে গুম হয়ে বসে রইলেন। সুজন হয়তো সমস্ত জ্ঞান বিজ্ঞানের আলো ছেড়ে হিংস্রতার অন্ধকারে হারিয়ে গেছে। তার খিদে আছে, সে খিদে স্বাভাবিক নয়, অন্তত আমাদের ডাক্তারি বিদ্যা অনুযায়ী তো নয়। সে খিদে কাঁচা মাংসের, আর তার থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্তের। সুজনের শরীরের ওই দাগগুলোর সাথে তার এই পাশবিক পরিবর্তনের কোনো যোগ আছে কিনা তা আমার জানা নেই। তবে পরবর্তী দিনগুলো কেমন হতে চলেছে তা ভেবে সবাই চুপসে আছি। আমার আর কিছু ভালো লাগছিল না। পুরনো বন্ধুকে হারিয়ে নিজের শরীরের ধকল নিয়ে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। হাসপাতালের সুপারের কাছে আবেদন জানিয়ে 1 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার নির্ণয় নিলাম। বাড়ি ফিরে কাঁধের ব্যাগটা দরজার সামনে রেখেই ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। শরীর ও মন আর টানছে না। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা লৌকিক কোনটা অলৌকিক, কোনটা বিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস, এসবের টানাপোড়েনে সত্যি আজ আমি বড্ড ক্লান্ত। মিসেস জিজ্ঞাসা করল, কি গো, শরীর খারাপ নাকি? শুয়ে পড়লে যে, খাবে না? না, খিদে নেই গো, তুমি খেয়ে নাও। কিচ্ছু খাবে না? না গো। ভাবলাম মিসেসকে বলবো পুরো ঘটনাটা, কারণ সুজনের কি হলো, কোথায় গেল, বিমলের কথাগুলো কি তাহলে সত্যি? এসবের কোনো উত্তরই আমি খুঁজে পাচ্ছিলাম না। খাওয়া শেষ করে মিসেস ফিরে এলে বললাম, মাথাটা খুব ধরেছে, একটু টিপে দেবে প্লিজ? আচ্ছা, এসো। বিছানার পাশের সোফাতে মিসেস বসলে আমি ওর দিকে পিছন ফিরে মেঝেতে বসলাম। মিসেস আমার কপালে 2-5টা হালকা টিপে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো? কিছু হয়েছে? তুমি সুজনকে চিনতে? কে সুজন? আসলে বিষয়টা বড় জটিল। সুজন আমার স্কুলের বন্ধু, তোমাকে মনে হয় বলা হয়নি। কাশিয়াংয়ে আমার কাছে ছিল কয়েকদিন। ও, কি বিষয় শুনি। এমন সময় আমার ফোনটা আবার বেজে উঠল। হ্যালো साहब साहब विजय जी का तबीयत खराब है साहब, भर्ती हुआ है अस्पताल में। কি হয়েছে? এখন কেমন আছেন? खराब है साहब, भूख नहीं है उनका, 2-3 दिन से कुछ नहीं खाई, बहुत कमजोर हो गए हैं, बात भी नहीं कर सकता है ठीक से। আমি এখন ছুটিতে আছি বলে ফোনটা রেখে দিলাম। বিজয়বাবুর আবার কি হলো? এরকম তাগড়াই চেহারার এক পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি হতে হলো, তাও 2 দিন না খাওয়ার জন্য। এক রাস দুশ্চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কার ফোন? বিমল। ছাড়ো, যেটা বলছিলাম তোমায়, সুজন। বিজয়বাবু ও বিমলকে সরিয়ে মূল আলোচনায় ফিরলাম। হঠাৎ মিসেস বলে উঠল, তুমি কি পড়ে গেছিলে নাকি কোথাও? হ্যাঁ, মানে না, কেন? আরে, তোমার এই ঘাড়ের দাগগুলো কিসের গো? দাগ? কই দেখি। বড় আয়নার সামনে দাঁড় করিয়ে মিসেস আমার ঘাড়ের পেছনে ছোট একটা আয়না ধরল। দেখলাম আমার ঘাড়ে লাল ফুটো ফুটো প্যারাবোলিক কার্ভের মতো কিছু দাগ। দাগের চারপাশে রক্ত জমে কালো হয়ে আছে।
তাতে কোনো ব্যথা নেই, নেই কোনো জ্বালা। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।